৭১ বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার পক্ষে বিএনপি, অন্যদিকে নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরও আছেন আমাদের সঙ্গে। তো জনাব দিলীপ বড়ুয়া এবং ডক্টর আব্দুল কাদের, একই প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই। জনাব দিলীপ বড়ুয়া, আপনাকে দিয়ে শুরু করি যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এখন এই মুহূর্তে 2019 সালের ফেব্রুয়ারির 18 তারিখে কতটা নিয়ামক শক্তি? ধন্যবাদ। জামাত তো আমাদের আর্থসামাজিক অবস্থান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আমাদের যে সাম্প্রদায়িক অপরাজনীতির সৃষ্টি হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, সেই অপরাজনীতির এই বহিঃপ্রকাশ হল জামাতের রাজনীতি। এবং এই জামাতকে পৃষ্ঠপোষকতা করেছিল আমাদের দেশের যে সামরিক জান্তারা জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব সকলে, যার ফলশ্রুতিতে এই জামাত এই সুযোগে তাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, ধর্মীয় দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে দেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছিল। বিভিন্ন ঘটনা পরম্পরার মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে ধারাবাহিকভাবে 15 বছর ক্ষমতা থাকার ফলশ্রুতিতে আজকে জামাতের বিরুদ্ধে যে একটা জনগণের ক্ষোভ, বিক্ষোভ, একটা প্রতিবাদের কণ্ঠস্বর বা একুশের চেতনার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে আজকে যে স্রোতের সৃষ্টি হয়েছে জামাতের বিরুদ্ধে, এই স্রোতের ফলশ্রুতিতে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু আমি মনে করি আপাতত কিছুটা তারা কোণঠাসা হয়ে পড়লেও সামগ্রিক আর্থসামাজিক অবস্থানে তাদের পজিশন কিন্তু দুর্বল নয়। তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা আত্মগোপন করে যাচ্ছে। 1954 সালে 52 থেকে 54 বা 57 সাল পর্যন্ত কমিউনিস্টেরা যেমন বিভিন্ন রাজনৈতিক দলে আত্মগোপন ছিল, ফ্র্যাকশনাল ওয়ার করত। বর্তমানে আমি মনে করি যে জামাতের সুচিন্তিতভাবে জামাতের কর্মীরা, নেতারা বিভিন্ন রকম সরকারি প্রশাসন তো আছেই এবং বিভিন্ন রাজনৈতিক মূলধারা রাজনৈতিক দলের মধ্যে আছে। এমনকি কিছু কিছু পর্যায়ে অনেক খবরের কাগজে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ভিতরেও অনেকে জামাত পরিকল্পিতভাবে ঢুকে পড়েছে। বিএনপি তো জামাতের এখন প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে জনগণের কাছে। কাজে আমি মনে করি যে জামাত এখনো কিন্তু একটা প্রাসঙ্গিক রাজনৈতিক অপশক্তি, যেটা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করেছিল, জনগণকে বিভিন্ন নিগৃহীত করেছিল, হত্যা করেছিল। এই রাজনৈতিক ধারাকে তারা এখনো জাতির কাছে তাদের অপকর্মের জন্য তারা ক্ষমা চায়নি, তাদের দুঃখ প্রকাশ করে। আমরা আবার আসবো আপনার কাছে। একই প্রশ্ন ডক্টর আহমেদ আব্দুল কাদের আপনার কাছেও করতে চাই। জামায়াতকে আপনি এখন কতটা রাজনৈতিক অঙ্গনে নিয়ামক বা প্রভাবক বলে মনে করেন? ডক্টর আব্দুল কাদের। ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে জামাত ইসলামী রাজনৈতিকভাবে শক্তিশালী আমি মনে করি, তবে তাদের রাজনৈতিক লক্ষ্য যেটা অর্জন তারা করতে চায় এটা করার অবস্থা তারা নেই। এটা আজকের সমস্যা নয়, জামাতের সমস্যা। ধরেন আমি তাদের শরিক দলে, যেহেতু আমি বিরোধী দলে ছিলাম বা আছি, কাজে আমি খুব সমালোচনা করতে চাই না। আমি একটু বলতে চাই জামাত ইসলামী দল হিসাবে ধরেন একটা অবস্থা তারা করেছে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় যে অবস্থা বিরাজমান, সেখানে ধর্মীয় দল হিসাবে আরও ভালো করার জন্যে জামাতের সঙ্গে যেহেতু বলে আমাদের একটা কন্ট্রোভার্সি বিভিন্ন পর্যায়ে বিরাজ করছে, আমি বারবার বলেছি এটা সমাধান করা প্রয়োজন। আর দ্বিতীয় হচ্ছে 71-এর যে প্রশ্নটি আসছে, এটা অনেক পূর্ণ প্রশ্ন। আমিও যখন শিবিরে ছিলাম তখন এই প্রশ্ন তুলেছিলাম 71-এর রিভিউ করা উচিত, কিন্তু আনফর্চুনেটলি জামাত নেতৃবৃন্দ এতে রিয়েক্ট করে এবং তারা শেষ পর্যন্ত এর সঙ্গে সাড়া দেয়নি। আমাকে তখন জামাত যোগদান করার থেকে আমি বিরত থাকতে হয়, আমি বেরিয়ে নতুন দল করি। কাজে জামাতের এই সমস্যা দুটো আছে, কিন্তু তারপরে আমি মনে করি বাংলাদেশের যে অবস্থা বিরাজমান এবং যে ধর্মীয় যে অবস্থা বিরাজমান, জামাতকে একদম মানে উপেক্ষা করার সুযোগ নেই। আর আমাদের যে কাদের, আপনি এটি কেন মনে করছেন? ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনি
ডক্টর আহমেদ আব্দুল কাদের, আপনি এটি কেন মনে করছেন যে জামায়াতকে আসলে উপেক্ষা করার সুযোগ নেই? আমি তো মনে করি তাই, কারণ জামাতে একটা বলয় আছে, কর্মী বাহিনী আছে, উপেক্ষা করার সুযোগ নাই। তবে রাজনীতিতে খুব ভালো করার জন্য জামাতের র্যাঙ্কিং বিরাজমান, এটা স্পষ্ট, এটা আমাদের বুঝতে হবে। রাজ্জাক সাহেব যে কথাগুলো আজকে বলছেন, আমি প্রায় 20-30 বছর আগে এই কথাকে বলেছিলাম। তারা হয়তো রাজ্জাক সাহেবকে আমি বলেছিলাম, যখন তিনি লন্ডনে ছিলেন তখন দেশে আসেননি, বলেছিলাম আপনি আমাকে, তিনি অনুরোধ করেছেন জামাতে জয়েন করার জন্য। আমি বলছি জামাত জয়েন করবে লাভ হবে না। উনি বললেন জামাত সংস্কার করা সম্ভব হবে। আমি বললাম যে জামাতে আমি মনে করি সংস্কার করা যাবে না, কারণ জামাতে যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত বিষয় জড়িত সমস্ত জামাতের মধ্যে আছে, এগুলো আপাতত সমাধান করা সম্ভব নয়। তিনি আমাকে চ্যালেঞ্জের মধ্যে বলেছিলেন যে আমি যাই দেশে, আমি দেখব, আমি আশা করি সমাধান করতে পারবো। কিন্তু বর্তমানে 30 বছর পরে তিনি বলছেন তিনি ব্যর্থ হয়েছেন। আমি মনে করি যে এটা স্বাভাবিক প্রশ্ন। জামাতের মধ্যে চলছে, জামাত এর মধ্যে কিছু শক্তি সঞ্চয় করেছে, তবে জামাতকে আরো বেশি আগানোর যে স্কোপটুকু আছে, আমি মনে করি খুব একটা স্কোপ এখন নাই এই মুহূর্তে। ডক্টর আব্দুল কাদের, আপনার এই কথার প্রেক্ষিতে একটি বিষয় জানতেই হচ্ছে যে জামায়াত কি এখন আসলে 20 দলে আছে? জামায়াত কি আপনাদের 20 দলের অন্তর্ভুক্ত একটি দল? আমার মনে হয় যে 20 দলের এখন অস্তিত্ব কাগজে কলমে আছে, কার্যত এখন এই মুহূর্তে অস্তিত্ব নাই। আপনি মনে করছেন যে 20 দলের অস্তিত্বই আসলে নাই? জি বলেন। আপনি মনে করছেন যে 20 দলের অস্তিত্বই আসলে শুধু এখন অস্তিত্ব নাই বলবো না, তবে অস্তিত্বটা কাগজে কলমে বর্তমানে বিরাজমান। আচ্ছা, এই মুহূর্তে বিরাজমান, কারণ ফ্রন্টকে নিয়ে এখন বিএনপি চেষ্টা করছে। এই তাহলে আপনাদের অবস্থান কোথায়? মানে খেলাফতে মজলিস কি ফ্রন্টের সঙ্গে আছে, বিএনপির সঙ্গে আছে, একক অবস্থানে আছে, কি করছে তাহলে এখন? না, বিএনপির সঙ্গে তো আমরা ছিলাম এবং এখনো নাই বলতে পারছি না। তবে এখন কার্যত, আমি আগে বলেছি, কার্যত 20 দল সক্রিয় এখন নয়। এখন 20 দলের বিএনপি সংগঠন হিসাবে ফ্রন্টের শরিক দল হিসেবে তারা কাজ করছে এবং তারা সমস্ত ভূমিকা পালন করছে। 20 দলকে তারা ডাকেও না, এখন পর্যন্ত ডাকছে না, এবং 20 দলের আদৌ অস্তিত্ব আছে কিনা প্রশ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে। কিন্তু এই 20 দলের অস্তিত্ব আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। জনাব আব্দুল কাদের বলছিলেন যে 20 দলের অস্তিত্ব আছে এখন শুধু কাগজে কলমে। জনাব দিলীপ বড়ুয়া, আপনি কি মনে করেন, আপনি যেহেতু বলছিলেন যে জামাত একটি প্রাসঙ্গিক রাজনৈতিক অপশক্তি আপনার ভাষায়, আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামী যে আদর্শ ধারণ করছেন, বা জামায়াতে ইসলামের আদর্শ একটি জনপ্রিয় আদর্শ? মানে অনেকে জামায়াতে ইসলামের আদর্শ অনুসরণ করেন, যাদের কেউ সরকারে আছেন, কেউ প্রশাসনে আছেন, কেউ আওয়ামী লীগে আছেন, বা কেউ অন্য কোথাও রয়েছেন, এরকম মনে করছেন। এবং ডক্টর আব্দুল কাদেরও মনে করছেন যে জামাত যেহেতু একটি গোছানো রাজনৈতিক দল, তাদের অনেক কর্মী সমর্থক বাহিনী আছে। আপনি কি মনে করছেন যে জামায়াতের আদর্শ একটি জনপ্রিয় আদর্শ? না, আমি মনে করি জামাত একটা তাদের ভাষায় একটা আদর্শিক রাজনৈতিক দল, যারা প্যান ইসলামিজমকে প্রমোট করে। তাদের মূল রাজনৈতিক দর্শন হচ্ছে প্যান ইসলামিজম, এবং তারা এটা বর্তমান বাস্তবতায়, এটা আমি মনে করি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল হিসাবে আমার কাছে প্রতিভাত হচ্ছে আদর্শিক দিক থেকে। এবং আদর্শিক দিক থেকে এটাও মনে হচ্ছে অনেকটা টক্সিক রাজনৈতিক দল হিসাবে মনে হচ্ছে যে তারা। এবং এই রাজনৈতিক দলটি আমি মনে করছি যে বর্তমানে বাংলাদেশের যে বিকশিত রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারার কারেন্টের বিপরীতমুখী অবস্থান করছে, পশ্চাৎমুখী অবস্থান করছে। 1971 সালের পরবর্তীকালে বাংলাদেশের আত্মসামাজিক অবস্থার মধ্য দিয়ে তাদের যে একটা সম্ভাবনা দ্বার উন্মুক্ত হয়েছিল, কিন্তু আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে প্রমাণিত হচ্ছে আজকে তারা কিন্তু একটা স্রোতের বিপরীত মুখে পড়ে গেছে। আজকে তাদের একটি প্রশ্ন আসলে আমাকে করতেই হচ্ছে। ধরেন আমরা যদি আপেল টু আপেল কম্পেয়ার করি, সবগুলো বাম দলের সম্মিলিত জনপ্রিয়তা বা সম্মিলিত শক্তি কেউ কেউ বলে থাকেন শুধু জামাতে ইসলামী থেকে অনেক কম। বাংলাদেশে এইরকমটা হওয়ার পেছনে কি আপনি জনগণের পছন্দের কথা বলবেন, নাকি আপনাদের ব্যর্থতার কথা বলবেন? জনাব দিলীপ বড়ুয়া।
আমরা তো বলছি আমরা যে মার্কসিস্ট রাজনীতিতে বিশ্বাসী, কমিউনিস্ট রাজনীতিতে বিশ্বাসী, আজকে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এটা একটা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। এটাকে আজকে 60-এর দশকে 70 দশকে যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত ছিল সারা বিশ্বে, এখন বিশ্ব গ্লোবালাইজেশনের ফলশ্রুতিতে, মার্কেট ইকোনমির ফলশ্রুতিতে, উদার অর্থনৈতিক ফলশ্রুতিতে আমাদের এই রাজনৈতিক ধারাটা অনেকটা প্রচন্ড বিপরীতমুখী অবস্থান করছে। আমরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে গেছি। যেই প্রতিকূল অবস্থার মধ্যে দিকে একটা ট্রানজিশনাল পিরিয়ড, আজকে বামপন্থী রাজনৈতিক যে ধারা, শ্রেণী সংগ্রামের যে ধারা, জনগণের মুক্তির চেতনার যে ধারা, আজকে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ডে অবস্থান করছে। আমি মনে করছি এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যে ধর্মীয় রাজনীতির প্যান ইসলামিজম এসে এটাকে রিপ্লেস করতে চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু ব্যর্থতার গ্লানিতে পর্যবেসিত হচ্ছে। কিন্তু নতুন করে যে বাঙালির জাতীয়তাবাদের বিকাশ হচ্ছে, 21-এর চেতনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিকশিত রূপ লাভ করছে এবং এর শিকড় অনেক গভীরে পতিত হচ্ছে, যার চেতনার আলোকে আমরা মনে করছি এই দেশের বাম রাজনৈতিক ধারা, শ্রেণী সংগ্রামের ধারা, মুক্তির ধারা, অর্থনৈতিক সামগ্রিক যে নৈতিকতার ধারা, এই জায়গাটা নতুনভাবে আবার বিকশিত হবে, রিপোলারাইজেশন হবে। কাজে এটা রাজনীতির উত্থান পতনের মধ্য দিয়ে জনাব দিলীপ বড়ুয়া, আপনি এখনো সমাজতন্ত্র নিয়ে আশাবাদী, সেই ব্যাপারে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর আব্দুল কাদের আপনার কাছে একটু জানতে চাইবো যে জামায়াতে ইসলামীর রাজনীতি, অন্তত সহযোগী সংগঠনের রাজনীতি একসময় আপনি করতেন, আপনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন আপনি বলছেন, এবং আপনার কাছ থেকে আমরা যেটি জানতে চাইবো যে এই সংস্কারের ব্যাপারে বা ক্ষমা চাওয়ার ব্যাপারে, ৭১-এর ভূমিকা পুনর্মূল্যায়ন করার ব্যাপারে জামায়াতের এই রিজিডিটির কারণ কি? যেই জামায়াত বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছিল, সেই জামায়াত এই ব্যাপারে ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি শুরু করার ব্যাপারে কেন এত রিজিড? আপনারাই বা কেন তারপরও জামায়াতের সাথেই জোটবদ্ধ থাকতে পছন্দ করছেন বেশি? জামায়াত আপনাদের ছেড়ে যাচ্ছে, আপনারা জামায়াতে ছাড়ছেন না, বিষয়টি কেন? বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আছেন আমাদের সঙ্গে, আরও আছেন ডক্টর আব্দুল কাদের, আহমেদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস। আমরা ডক্টর আব্দুল কাদের আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কেন জামায়াত তার যুদ্ধ অপরাধ সংক্রান্ত বা ৭১-এর ভূমিকা সংক্রান্ত যে ইস্যুটা আছে সেই ক্ষেত্রে সে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কেন এত রিজিড, সংস্কারের ব্যাপারে কেন তারা এত? ডক্টর আব্দুল কাদের। দেখুন, বিষয়টা তো জামাতের নিজস্ব আভ্যন্তরীণ বিষয়, আমার মন্তব্য করা উচিত নয়। তা আমার সাধারণ ধারণা হচ্ছে যে ক্যাডারভিত্তিক দলগুলো যখন সিদ্ধান্ত যখন নেয় একবার, তখন সহজে তারা মানে এটা উল্টো সিদ্ধান্ত নিতে পারে না। জামাত এই ধরনের একটা সাফার করছে, অতীনমুখিতা তাদের কাজ করে, এবং শুধু এই জামাতকে নয়, যত দল আছে এই বামপন্থীর মধ্যে বিরাজমান, একবার ডিসিশন নিয়ে ফেলেছে, রাইট রং তারা করে যাচ্ছে। এই জন্য আমি মনে করি যে খোলামেলা আলোচনা পরিবেশটা না থাকলেই এটা ঘটে সাধারণত। এবং জামাতের যেহেতু হাইলি সেন্ট্রালাইজড ক্যাডার বেসড অর্গানাইজেশন, এই জন্য খোলামেলা পর্যালোচনা, খোলা আলোচনা এগুলো তারা খুব কম করতে চায়, অনেকটা রাগ ডাক ভাব থাকে। এই জন্য আমার মনে হয় এটা একটা কাজ করেছে, পরিবেশগত কারণে কাজ করেছে এটা আর কি। এই জন্য তারা রিভিউ করতে চায়নি আর কি। আর একটা ভয় তাদের মধ্যে ছিল, যারা সংশ্লিষ্ট তখন ছিলেন, তারা পরবর্তী প্রজন্মের কাছে তারা এটা দুর্বলতা বিবেচিত হবে মনে করে তারা হয়তো ভাবেছে এটা আমরা স্বীকার করে নিলে, ভুল স্বীকার করলে এবার আমাদের যে ভাবমূর্তি এবং লিডারশিপের যে মান সাধারণ কর্মীদের কাছে ক্ষুণ্ণ হবে, এই মনে করে তারা হয়তো এটা বিবেচনা করতে চায়নি আর কি। জামায়াতে ইসলামের এরকম অবস্থান সত্ত্বেও ২০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে যে এত গুরুত্ব দেওয়া, এমনকি জামাতের দুইজন সিনিয়র আমরা যদি বলি আমির এবং সেক্রেটারি জেনারেলকে মন্ত্রী করা, তার পেছনে কি কারণ থাকতে পারে? মানে আপনারা কি ভেবেছিলেন যে আমার বলা সম্ভব না, বিএনপি তাকে মন্ত্রী করেছে, এটা বিএনপিকে জিজ্ঞেস করা ভালো। আপনারা আচ্ছা, আমি দেব কি করে? বিএনপি তাকে মন্ত্রী করেছে, বিএনপি জবাব দিতে পারবে। আমি যদি প্রশ্নটি এভাবে করি যে জামায়াতে ইসলামী বা আপনারা কি এরকম ভেবেছিলেন যে বাংলাদেশ এরকমই একটি দেশ থাকবে যেখানে আসলে জামায়াতে ইসলামী তার রাজনীতি করবে, ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা এই প্রসঙ্গেই কোনোদিন আর দরকার হবে না? ব্যাপারটা কি এরকম ছিল? না, আমরা ভাববো কেন? আমি তো এমনকি আমার দল করার আগেও আমি প্রশ্ন তুলেছি,
কাজে আমি তো বরাবরই মনে করি জামাত ইসলামীকে এই দেশে রাজনীতি করতে হলে এবং রাজনীতি করে ভালো অবস্থান করতে হলে অবশ্যই তাদেরকে তাদের ভূমিকা মূল্যায়ন করতে হবে, রিভিউ করতেই হবে। এটা বারবার বলেছি, এটা নতুন কোনো কথা নয়। এটা এই জন্য আমি মনে করি না, এটা তাদেরকে রিভিউ করে তাদেরকে নতুন করে স্টার্ট করে তাদের ভালো মনে করি, তাদের জন্য কল্যাণ করা হবে। ডক্টর কাদের, আপনাকে ধন্যবাদ। জনাব দিলীপ বড়ুয়া, আপনার কাছে কি, আপনি বলছিলেন যে আপনি এখনো মনে করেন বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একটি বড় ভূমিকা রয়েছে, কিন্তু আমরা তো দেখছি যে গত 25 বছরে বা 30 বছরে, গত 35 বছরে, বিশেষ করে 80-র দশকের পর থেকে বাংলাদেশে যেসব সমাজতান্ত্রিক দলগুলো রয়েছে তারা কোনো না কোনোভাবে অন্য দলের ছায়া হয়ে থাকছে, আদর্শের সাথে আপোষ করছে এবং নেতৃত্বের প্রশ্নে দ্বিধা বিভক্ত হচ্ছে, চতুর্থ বিভক্তি হচ্ছে, 8 খণ্ড হচ্ছে। এটি বাংলাদেশে বাম দল সম্পর্কে আমাদের ধারণা এবং তারা নানাভাবে জনবিচ্ছিন্নও বটে। আপনি কেন মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতির আসলে বড় কোনো ভবিষ্যৎ আর রয়েছে? মানে কোন লক্ষণ দেখে আপনার কাছে মনে হয়েছে যে জনগণ এখনো বাম রাজনীতিকে গ্রহণ করার জন্য তৈরি? আমি বলছি তার বাস্তবতার কারণে। যে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যেহেতু শ্রেণী বৈষম্যটা বাড়ছে, লুটেরাজ জনিক শ্রেণীর দাপট বাড়ছে, সেহেতু যেই পোলারাইজেশন, সামাজিক পোলারাইজেশন হচ্ছে, সেই সামাজিক পোলারাইজেশনে কিন্তু এই দেশের সর্বহারা মেহনতি জনগণের মুক্তির যে প্রশ্ন, সেই মুক্তিটা অত্যন্ত জীবন্ত। এটা তার জীবন সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাঝে মাঝে হয়তো বিভিন্ন রাজনীতি দ্বারা বিভ্রান্ত হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে ক্ষমতায় আছে, কিন্তু যদি আমি অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে সমাজকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে শ্রেণীগতভাবে বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন বা জাতীয় পার্টি বলুন, এমনকি জামাত বলুন, শ্রেণীগতভাবে তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। তারা প্রত্যেকেই কিন্তু। জনাব দিলীপ বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই বিষয়টি একদম স্পষ্ট তুলে ধরেছেন, কিন্তু আপনি শ্রেণী বৈষম্যের কথা বলছিলেন, মানুষের ধন সম্পদের বৈষম্যের, কিন্তু আমরা তো বাম রাজনীতিবিদদের সেই শ্রেণী বৈষম্যের পুতুল হিসেবেই দেখি এবং তাদের সহযোগী হিসেবেই দেখি। আমি যদি দিলীপ বড়ুয়ার কথাও বলি, তিনি শিল্পমন্ত্রিত্ব নিলেন একটি বুর্জোয়া রাজনৈতিক দলের, আরামে মন্ত্রী থাকলেন 5 বছর। আমি যদি নিজেকে একজন শ্রেণী বৈষম্যের কথা বলি, আপনিও তো আমার শ্রেণী শত্রু। না, বিষয়টা হলো শ্রেণী শত্রুটা হচ্ছে আমরা যে 14 দলীয় জোট গঠন করেছি, যে আমার দলে বসে এখানে যে আমি আপনার সাক্ষাৎকার দিচ্ছি, সেখানে কিন্তু 2004 সালের 25শে নভেম্বর এখানে 14 দলীয় স্বাক্ষর হয়েছিল জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। যে জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের উত্তাল তরঙ্গমালায় আজকে আব্দুর রাজ্জাকের মতো লোকও তার পদত্যাগ করতে বাধ্য হচ্ছে, বা নতুন করে জামাত পোলারাইজেশন হচ্ছে, রিপোলারাইজেশন হচ্ছে। আজকে বিএনপিও মনে করছে জামাত তাদের জন্য লাইবিলিটিস। এই রাজনীতি আগে ছিল না। এইটাই যদি বলেন, এটা আমাদের রাজনীতির একটা সুফল। এবং আমরা আজকে ইস্যু ভিত্তিক 14 দলীয় জোটের কাছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেহেতু যে ইস্যু নিয়ে হয়েছি সেই ইস্যুটা এখনো বিদ্যমান আছে বলে 14 দলের প্রাসঙ্গিক আছে। তবে ভবিষ্যতে হয়তো এই 14 দলীয় জোটও একটা রিপোলারাইজেশন হতে পারে ইন কোর্স অফ টাইম, যদিও এখন নয়। কিন্তু সেই জন্য আমি বলছি, এটা হচ্ছে যে আজকে শ্রেণী বৈষম্যের কথা আপনি যেটা বলছেন, আমরা এমন কোনো কাজ করিনি যেটা আমার অনুশীলনের সাথে, বিশ্বাসের সাথে ব্যত্যয় ঘটে। আমি আমার মন্ত্রী হয়েও আজকে রিক্সা চলতে আমার দ্বিধাবোধ বা কার্পণ্য বোধ করছি না। যে অফিস থেকে মন্ত্রী হয়েছিলাম এমন কিছু আমি করি নাই যে কাজের ফলশ্রুতিতে না। কিন্তু জনাব দিলীপ বড়ুয়া, এই ধরেন 14 দলের সাথে, আওয়ামী লীগের সাথে 14 দল গত 10 বছর বা 12 বছর যদি আমি বলি যে খুব ওতপ্রোতভাবে আছে। এই বাম সংগঠনগুলোর, বাম রাজনৈতিক দলগুলোর, বাম আদর্শগুলোর কোন আদর্শ দিয়ে আওয়ামী লীগকে আপনারা প্রভাবিত করতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই যদি আপনি জঙ্গিবাদ বা জামাত ইসলামের বিরুদ্ধে আপনাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন, আমার অভিনন্দন জানবেন, কিন্তু আপনাদের কোন আদর্শ আওয়ামী লীগ নিয়েছে এই পর্যন্ত? আমাদের তো সব আদর্শ তো তারা নেবে না। একটা আদর্শ তো তিনি নিয়েছিলেন, সোশ্যাল ওয়েলফেয়ার কনসেপ্ট।
সোশ্যাল ওয়েলফেয়ার কনসেপ্ট এই সরকার যতটুকু করেছে এটা তো বাম আন্দোলনের ফলশ্রুতিতে। আজকে যেই আপনার যুদ্ধাপরাধের বিচার করার একমাত্র বাম শক্তিগুলা যেভাবে জাস্ট লাইক এ রক মাননীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছে, সেটাও একটা বিশাল অর্জন। এটা কিন্তু চারটিখানি কথা না, যুদ্ধ অপরাধের বিচার এবং তার রায় কার্যকরী করা, যার বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, সেটাকে অবজ্ঞা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সাহস করে যে রায় কার্যকর করেছেন, সেজন্য অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি ওনাকে অভিনন্দন করছি। অ্যাট দ্য সেম টাইম এটার পেছনে বাম শক্তিদের যে চেতনার দ্বারা, এই চেতনাটা এখানে সবচেয়ে বেশি কাজ করেছে। এবং আজকে যে 21-এর চেতনার যে গ্রথিত হচ্ছে গ্রামে গঞ্জে সর্বত্র, এইটা একটা রাজনৈতিক ধারা। এই ধারা কিন্তু বাম রাজনীতি ধারার পরিপূরক, এটা পরিপন্থী না। যেটা পরিপন্থী হচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি ধারার সাথে, এই ধারা হলো পরিপন্থী। কাজে আমরা মনে করছি যে এখানে শ্রেণী বৈষম্য কিছুটা অপেক্ষাকৃত বাড়লেও আজকে এই রাজনৈতিক যে মুক্ত চিন্তার ধারাটা আজকে বিকশিত হচ্ছে, এটাই বাম শক্তির ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে আমরা মনে করি। কিন্তু আপনার কাছে কি মনে হয় না এতে করে ধরেন আওয়ামী লীগের ভেতরে বিলীন হয়ে গেছে বাম রাজনৈতিক দলগুলো? আপনাদের আলাদা আর কোনো অস্তিত্ব নাই? যদি আপনার এই থিসিসটাকে আমি ঠিক ধরে নেই। না, এটা আমরা মনে করছি না। আচ্ছা, সেটা আপনার বিষয়, কিন্তু আমরা মনে করছি আমাদের যেহেতু শক্তিটা দুর্বল, সেহেতু বাম শক্তি কারেন্ট যে আজকে সৃষ্টি করেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের কারেন্ট, সেটা ক্ষেত্রে বাম শক্তির বহিঃপ্রকাশ ঘটছে এবং আগামীতেও সেটা ঘটবে বলে আমি মনে করি। এবং এর সাথে শ্রেণী সংগ্রামের একটা সমন্বয় হবে, যেই শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে আগামীতে বাম শক্তি বিকাশের ক্ষেত্র এবং পটভূমি তৈরি হচ্ছে। জনাব দিলীপ বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ আব্দুল কাদের, আপনাকে